ও বউ, কোথায় গেলে? তোমার বিরিয়ানি রান্না হলো? আজকে হোটেলে দারুণ ব্যবসা জমবে গো। আজ তো হাটবার, তাড়াতাড়ি করো, পাতিলটা দাও। আমি বরং আমাদের দোকানের দিকে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, ভালো করে আগে লবণ মশলাটা একটু চেখে দেখি কেমন হয়েছে। সেরকম বিরিয়ানি তো আর দোকানে পাঠাতে পারি না। আমাদের বিরিয়ানির তো একটা সুনাম রয়েছে, তাই না? কি যে বলো তুমি! আমার বউয়ের হাতের বিরিয়ানি একদমই সেরা। পুরো গ্রাম কেন, আশেপাশে আর 10টা গ্রামেও তোমার এই বিরিয়ানির সুনাম রয়েছে গো। হয়েছে হয়েছে, আমাকে আর খুশি করতে হবে না। যাও, এবার বিরিয়ানি নিয়ে দোকানে যাও। হ্যাঁ গো, আজ বিরিয়ানি সব বিক্রি করেই বাড়ি ফিরবো। যাই, অনেকটা বেলা হয়ে গিয়েছে, যাই আমি। এই যে রফিক, এই সকালবেলা বিরিয়ানির হাড়ি নিয়ে তাড়াহুড়ো করে নিশ্চয়ই দোকানে যাচ্ছিস, তাই না? একটু দাঁড়া বন্ধু, তোর সাথে অনেক দিন পর দেখা হলো রে। কেন শুধু শুধু আমাকে পিছু ডাকছিস? দেখতেই তো পাচ্ছিস জরুরি কাজ করতে যাচ্ছি, আর তোকে বাধা দিতেই হলো, তাই না? আরেকদিন কথা বলবো কেমন? আজ হাতে একদমই সময় নেই। আমরা দুই বন্ধু একসাথে কতই না ঘুরে বেড়াতাম, তোর মনে আছে? আর আজকে যখন তুই ব্যবসা করে বড় ব্যবসায়ী হয়েছিস, এই বন্ধুকে ভুলে গেছিস, তাই না? আজকে তোর বন্ধুর জন্য আর সময় হয় না, তাই না? কেন কেন শুধু আমার সময় নষ্ট করছিস? আর তোর এই কথা শোনার সময় আমার নেই। মানুষের সামাজিক অবস্থান অনুযায়ী মানুষ চলে। এখন আমার বড় ব্যবসা হয়েছে, আমার চালচলন সবকিছু রাজা আর বড় বড় বণিকদের সাথে। তোর মতো সাধারণ চা বিক্রেতার সাথে যদি লোকজন আমাকে দেখে ফেলে, আমি খুব লজ্জা পেয়ে যাব রে। ও তাই বল? আমি চা বিক্রি করি, তার কারণে এই রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেও তোর খারাপ লাগে? ঠিক আছে বন্ধু, তুই তোর মতো যা। আমি আর কোনোদিন তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। মনে রাখিস, অহংকার পতনের মূল। কখনোই কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি ভালো না, এর পরিণাম কিন্তু ভালো হয় না। আরে শুধু শুধু আমাকে জ্ঞান দিস না, জ্ঞানের কথা শুনতে আমার একদমই ভালো লাগছে না। যা যা যা। ঠিক আছে বাবা, তুই বড়লোক মানুষ, আমি তোকে আর বিরক্ত করতে চাই না। কিন্তু মনে রাখিস, কোনোদিন না আবার তোকে এই বন্ধুর কাছে আসতে হয়। ও কাকু, বিরিয়ানির পাতিল নিয়ে দোকানে যাচ্ছ বুঝি? আমাকে 2 টাকার বিরিয়ানি দাও না কাকু। স্কুলের টিফিন জমিয়ে এই টাকাটা রেখেছি গো। বলে কি বাদর ছেলে, 2 টাকায় কখনো বিরিয়ানি হয় নাকি রে? এতই যখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা, শখ করে বাবা মার কাছে বল না, তোর মাকে এই বিরিয়ানি রান্না করে খাওয়াতে বল। এই বিরিয়ানির দাম 50 টাকা রে, 50 টাকা। আমার বাবা তো একজন কৃষক কাকু, 50 টাকা আমার বাবা কোথায় পাবে? তাছাড়া বিরিয়ানি রান্না করে খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আমাকে 2 টাকার বিরিয়ানি দাও কাকু, আমি এই বিনিময়ে তোমার হোটেলে কাজ করে দেব। আরে যা যা, ভাগ 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 এখান থেকে। আমার এখানে 2 টাকার বিরিয়ানি বিক্রি হয় না। আর তোকে কোনো কাজও করতে হবে না, শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। যা যা যা, আমার কাস্টমার আমার জন্য দাঁড়িয়ে আছে, যা। তুমি অনেক খারাপ কাকু, তুমি অনেক খারাপ মানুষ। তা না হলে আমার মতো ছোট একটা বাচ্চার সাথে তুমি এত বড় দুর্ব্যবহার করতে পারলে? আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। এই তো আমি চলে যাচ্ছি। সকাল থেকে আজকে একটার পর একটা ঝামেলা শুরু হয়েছে। কখনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়, আবার কখনো বাচ্চা ছেলে আমার সময় নষ্ট করছে। যাই, আজ তাড়াতাড়ি দোকানটা খুলতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে।
কি রে বাবা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আর তোর হাড়িতে কি রে? আমি হাড়িতে কি নিয়ে যাচ্ছি তা দিয়ে তোমার কি কাজ? তুমি তোমার কাজে যাও, দয়া করে আমাকে বিরক্ত করো না। এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি জানি হাড়িতে করে তুই বিরিয়ানি নিয়ে যাচ্ছিস। ওই যে বাজারের কাছে একটা ছোট্ট হোটেল, ওটাই তোর। আর এই গ্রামে তোর বিরিয়ানির অনেক সুনাম রয়েছে। আমি ঠিক বলেছি না? আরে বাহ, তোমার বুদ্ধির তো প্রশংসা করতে হয়। আমার ব্যাপারে একেবারে সব খবরাখবর নিয়ে ফেলেছ। তা তোমার কি চাই এখন? আমি যা চাইবো তুই কি আমাকে তাই দিবি? আমি অনেক ক্ষুধার্ত রে, সারাদিন কিছুই খাইনি। পারলে আমাকে একটু বিরিয়ানি খেতে দে। আমি সৃষ্টিকর্তার কাছে তোর জন্য মন দিয়ে আশীর্বাদ করব রে। তোমার তো শখ দেখে আমি বাঁচি না। যেই না দেখলে বিরিয়ানি নিয়ে যাচ্ছি অমনি তোমার লোভ লাগলো। না, তোমাকে আমি বিরিয়ানি দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। এই নাও, এখানে 200 টাকা আছে। এটা নিয়ে বাতাসা আর মুড়ি কিনে বাড়িতে চলে যাও। বিরিয়ানি তোমার জন্য নয়। তুই অনেক অহংকারী রে, আর স্বার্থপর। সৃষ্টিকর্তা তোকে এত নাম ডাক যশ দিয়েছে, অথচ তুই তোর মনটাকে বড় করতে পারলি না। একজন বৃদ্ধ লোক তোর কাছে একটু খেতে চাইছে, তুই কিনা তার সাথে খারাপ ব্যবহার করলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আর কোনোদিন তোর বিরিয়ানি ভালো হবে না। আর কোনোদিনও ভালো হবে না তোর বিরিয়ানি। বুড়ো দাদু, তুমি তো খুব খারাপ লোক। আমি তোমাকে খাবার দেইনি বলে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ। কিন্তু মনে রেখো, শকুনের দোয়ায় গরু মরে না গো। গরু মরে না। ও রফিক ভাই, এত মগ্ন হয়ে কি ভাবছো গো? তোমার কাস্টমাররা তো সব চলে যাচ্ছে। দাও দেখিনি, ভাবির হাতের 1 প্লেট বিরিয়ানি দাও, খেয়ে দেখি। এই বিরিয়ানির স্বাদ তো পৃথিবীর অন্য কিছুর সাথে তুলনাই করা যায় না, একদমই না। আচ্ছা আচ্ছা, বিরিয়ানি খেতে এসেছো, তা বসো বসো। তোমাকে আজ মজাদার 1 প্লেট বিরিয়ানি খাওয়াচ্ছি। আজকের বিরিয়ানিটা তো জঘন্য কেন হয়েছে রফিক ভাই? তোমার বিরিয়ানির স্বাদ তো অতুলনীয়। তাহলে এই বিরিয়ানি কার রান্না? একেবারে মুখেই দেওয়া যাচ্ছে না। কি যে বলো, আজ 10 বছর ধরে এখানে দোকান করছি। কোনোদিন দেখেছো আমার বউয়ের হাতের বিরিয়ানির রান্না খারাপ হয়েছে? তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি আরেকবার মুখে দিয়ে দেখো তো সব ঠিক আছে কিনা। দেখো দেখো। আমি সত্যিই বলছি, এই বিরিয়ানি 10 বার মুখে দিলেও স্বাদ বদলাবে না। যেন বিরিয়ানিটা ইচ্ছে করেই খারাপ হয়ে গেছে। তুমি বাড়িতে গিয়ে ভাবিকে জিজ্ঞেস করো, সে কেন বিরিয়ানিটা মন দিয়ে রান্না করেনি। ঠিকই বলেছ। আজ তোমার ভাবির একদিন কি আমার একদিন। কত বড় সাহস, আমার বিরিয়ানি বাজে করে রান্না করে। আজ বাড়িতে গিয়ে ওকে মজা দেখাচ্ছি আমি। সালমা, এই সালমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। আর আজকে তোমার বিরিয়ানি তুমি খাও। বিরিয়ানি তো মুখে নেওয়াই যাচ্ছে না, স্বাদ অনেক বাজে হয়েছে। কি বিরিয়ানি রান্না করেছো তুমি? বিরিয়ানি রান্নার সময় তোমার মন কোথায় থাকে শুনি? কিসব পাগলের মতো কথা বলছো তুমি? বিরিয়ানি রান্না খারাপ হয়েছে মানে? আমি তোমাকে কত সুন্দর করে সকালবেলা বিরিয়ানি রান্না করে দিলাম, তুমি রাস্তার মধ্যে কি করেছো?
বিরিয়ানি নষ্ট করে ফেলেছো? আমি আবার বিরিয়ানি নষ্ট করব কিভাবে? দেখো, তুমি মনোযোগ দিয়ে বিরিয়ানি রান্না করতে পারলে করো, না করলে আমি অন্য কাউকে দিয়ে রান্না করব। এই হোটেলের জন্য আমি সারা জীবন কিনা করলাম, আর আজকে কিনা তুমি আমাকে এত বড় কথা শোনালে? ঠিক আছে, তোমার বিরিয়ানি তুমি রান্না করো, আমি আর এই হোটেলে কাজই করব না। হয়েছে হয়েছে, তোমাকে আর নাকি কান্না কাঁদতে হবে না। আগামীকাল আমি নিজেই বিরিয়ানি রান্না করব, দেখব বিরিয়ানি কেমন হয়। কি রে, তোর বিরিয়ানির কথা তো পুরো গ্রামে একেবারে ছড়িয়ে পড়েছে রে। দে দেখিনি, 1 প্লেট বিরিয়ানি দে আমাকে, খেয়ে দেখি কেমন রান্না করেছিস। আমার কত বড় সৌভাগ্য সাহেব, আপনি আমার দোকানে বেড়াতে এসেছেন। বসুন বসুন, আজ আমি আপনাকে তৃপ্তি করে খাওয়াবো, বসুন। এটা কেমন বিরিয়ানি রান্না করেছিস তুই? একেবারে বিষাদ, মুখে দেওয়াই যাচ্ছে না। আজকের বিরিয়ানি তো আমি নিজের হাতে রান্না করেছি, বিষাদ তো হওয়ার কথা নয়। আমার কথা বিশ্বাস না হলে তুই নিজে একবার মুখে দিয়ে দেখ। আর শোন, এরকম ঠগবাজি ব্যবসা এই গ্রামে তুই করতে পারবি না। আমি এই গ্রামের মোড়ল, আমি যা সিদ্ধান্ত নেব তাই হবে। বিধাতা, তুমি আমার সাথে এটা কেমন খেলা খেলছো? আমি তো জানি না কি করে আমার বিরিয়ানির স্বাদ এভাবে বদলে গেল। তুই আগামী 7 দিনের মধ্যে আমাকে যদি ভালো খাবার খাওয়াতে না পারিস, তাহলে তোর হোটেল আমি এখান থেকে উঠিয়ে দেব। আজ তবে যা, যা এখান থেকে। সালমা, এই সালমা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো একবার। কি ব্যাপার, তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? মনে হচ্ছে তোমার উপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। আর বলো না সালমা, আমি জানি না কি থেকে কি হয়ে গেল। কাল অব্দি আমাকেই তো দোষ দিচ্ছিলে, বলছিলে সবকিছুর জন্য নাকি আমি দায়ী। আর আজকে তো তুমি নিজের হাতেই রান্না করলে, এখানে আমার কোনো দোষ নেই। আমি জানি সব দোষ আমার, আর তাই আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত নিজেকেই করতে হবে। আচ্ছা, আমাকে খুলে বলো তো, কি অঘটন ঘটিয়েছো তুমি? তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছো। আমি তোমার কাছে সত্যি কথাটা বলিনি। সেদিন যখন রাস্তা দিয়ে আসছিলাম, আমার এক বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছিল। সে আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বিরিয়ানি দেইনি। এমন কাণ্ড, এমন একটা কাণ্ড তুমি কি করে করলে বলো তো? আমার তো কিছুই মাথায় আসছে না। একজন বৃদ্ধ লোককে তুমি কি করে খাবার না দিতে পারলে? এখন একটা উপায় বলো সালমা। আমি যদি মোড়লকে খাইয়ে খুশি করতে না পারি, তাহলে আমাকে 7 দিনের মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। আমার পক্ষে আর এসব কিছু করা সম্ভব নয়। যা করতে পারে ওই বৃদ্ধ লোকটি করতে পারে। আমার মনে হচ্ছে সে কোনো সাধু, তার কোনো অলৌকিক ক্ষমতা আছে। তুমি জঙ্গলে গিয়ে কাল একবার খুঁজে দেখে এসো তো, তার সাথে দেখা হয় কিনা। বাবা, ও বাবা, আপনি এখানে? আমি আপনাকে পুরো দুনিয়া জুড়ে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আপনাকে কোথাও পাচ্ছি না। আমাকে তোর আবার কি প্রয়োজন পড়ল? ও আচ্ছা, আমার অভিশাপ পড়ে গেছে, আর এখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস, তাই না? বাবা, আমাকে ক্ষমা করে দিয়েন। আমার রান্নার হাত একদমই খারাপ হয়ে গেছে, বিরিয়ানি বিক্রি হচ্ছে না।
এভাবে চলতে থাকলে আমার সংসার একেবারে অচল হয়ে পড়বে। তোর কাছে আমি সামান্য বিরিয়ানি খেতে চেয়েছিলাম, তাই তুই আমার সাথে কত বড় দুর্ব্যবহার করলি। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি তো আপনাকে চিনতে পারিনি। আমি যদি জানতাম আপনার ভেতরে এত অদ্ভুত ক্ষমতা, আমি অবশ্যই আপনাকে বিরিয়ানি খাওয়াতাম। এই নে, আমি তোকে একটু লেবু দিচ্ছি। এটা হলো জাদুর লেবু। এই লেবু যে খাবারেই দিবি এর স্বাদ অনেকটাই বেড়ে যাবে, আর সাথে সাথে তোর হোটেলের সুনামও বেড়ে যাবে। আপনার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, তবে সেই লেবু দিয়ে রান্না করার তরকারি আমি সর্বপ্রথম আপনাকেই খাওয়াবো। এরপর আমার হোটেলে বিক্রি করব সব। ও সালমা, কোথায় গেলে? দেখো দেখো, সাধু বাবা আমাকে কি দিয়েছে, দেখে যাও। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নেই। যাক, অবশেষে তুমি সাধু বাবার দেখা পেয়েছো। তা তোমার হাতে ওটা কি, লেবু নাকি? হ্যাঁ গো, সাধু বাবার সাথে আমার দেখা হয়েছে, আর বলেছে আমি যেন এই লেবু দিয়ে তরকারি রান্না করি এবং সে তরকারি হোটেলে বিক্রি করি। তাহলে নাকি আমার হোটেলের সুনাম অনেকটাই বেড়ে যাবে গো, অনেকটাই বেড়ে যাবে। এই তো খুব ভালো কথা, কিন্তু লেবু দিয়ে কোনো তরকারি রান্না হয় নাকি? আমার তো এরকম রান্না জানাই নেই। আচ্ছা, লেবু দিয়ে মুরগির তরকারি রান্না করলে কেমন হয়? তুমি তো মুরগি খুব ভালো রান্না করতে পারো। এক কাজ করো, মুরগি বানাও, দেখি খেয়ে কেমন হয়। ঠিক বলেছো, মুরগি রান্নাটা খুব ভালো পারি। তাহলে লেবু দিয়ে মুরগির একটা আইটেম রান্না করে দেখি, হয়তো ভালোও হতে পারে। কি রে, আজকেও তুই ওসব অখাদ্য বিরিয়ানি বিক্রি করছিস নাকি? দেখি দেখি, কি রান্না করেছিস? ওমা, এ তো মুরগির মাংস রে। দে দেখি, একটু মুরগির মাংস আমাকে দে, খেয়ে দেখি কেমন হয়েছে, দে। সেদিন আমার দোকান থেকে খালি মুখে চলে গেলেন, আমার লজ্জার কোনো সীমা নেই। মুরগিটা খেয়ে দেখুন এবার কেমন হয়েছে। আহ, অপূর্ব হয়েছে। মনে হয় লেবু দিয়ে রান্না করেছিস। লেবুর গন্ধটা মুরগিতে খুব ভালো মানিয়ে গেছে। আহ বাহ। হ্যাঁ মোড়ল সাহেব, লেবু দিয়ে আমি মুরগি রান্না করেছি, তবে এটা কোনো সাধারণ লেবু নয়, এ এক জাদুর লেবু। কি বলছিস পাগলের মতো? লেবু আবার জাদুর হয় নাকি রে? সে এক অবাক ঘটনা। তাহলে ঘটনাটা আপনাকে খুলেই বলি। কয়েকদিন আগে আমি বিরিয়ানি নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম, আর তখনই আমার সাথে দেখা হয়েছিল এক সাধু বাবার। সাধু বাবা আমার কাছে অল্প কিছু বিরিয়ানি খেতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। এ কেমন কথা? একটা মানুষ তোর কাছে বিরিয়ানি খেতে চাইলো আর তুই রাজি হলি না? এ তো খুব খারাপ কথা রে। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর খুব খারাপ হতে শুরু করে। আমি বুঝতে পারি সাধু বাবার অভিশাপে আমার এমনটা হয়েছে। আমার রান্না খুব বাজে হয়ে যায় তখন থেকে। কিন্তু আজকের রান্না অপূর্ব হয়েছে। তা এর ঘটনাটা কি? রান্না আগের মতো ভালো হলো কি করে? এরপর আমি সাধু বাবার কাছে ক্ষমা চাইলাম। সাধু বাবা এই লেবুটা আমাকে দিল। যে কোনো তরকারিতে যেন এই লেবুটা মিশিয়ে দেই, সেটাতেই অনেক স্বাদ হয়ে যায়। যাই হোক, তোর রান্নার স্বাদ যে বেড়ে গেছে, এতেই আমরা সবাই খুশি। তোকে আর হোটেল আর এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে না। কেউ আছো? আমাকে একটু সাহায্য করতে পারো?
আজ সারাদিন কিছুই খাইনি, প্রচন্ড ক্ষুধায় শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। কেউ আছো? কে আপনি? এখানে একা বসে কেন কান্নাকাটি করছেন? বলুন, আপনার কোনো সাহায্য লাগবে? বলুন আমাকে। আমি এক অসহায় লোক। আজ 2 দিন হলো পেটে আমার কোনো খাবার পড়েনি। প্রচন্ড ক্ষুধায় শরীরটা খারাপ লাগছে, আর তাই তো এখানে তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত হয়ে বসে আছি। ও আচ্ছা, এ ব্যাপার আগে বলবেন তো। আমার হাঁড়িতে লেবু দিয়ে মুরগি আছে, নিন নিন, আপনাকে খেতে দিচ্ছি, দয়া করে খেয়ে নিন। আশা করি এটাতে আপনার পেট ভরবে। আহ, মুরগিটার স্বাদ কত সুস্বাদু। অনেকদিন পর এত ভালো খাবার খেলাম আমি। সত্যি বলছেন? সত্যি বলছেন তরকারির স্বাদ আপনার ভালো লেগেছে? ইনি কে? ইনি তো সেই সাধু বাবা যিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। আর আপনার দেয়া লেবুর তরকারি রান্না করেই আজকে আমার রান্নার স্বাদ পাল্টে গেছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। হ্যাঁ রে, তোর রান্নার স্বাদ আমি পাল্টিয়ে দিলাম। এখন তোর মধ্যে একজন ভালো মানুষ তৈরি হয়েছে, যার মধ্যে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা এবং সততা রয়েছে। আর এই দিয়ে তুই আবার এই ব্যবসা নতুন করে শুরু করতে পারবি। তুই যে রান্নার হোটেল দিয়েছিস, এই হোটেল একদিন অনেক বড় হবে, অনেক বড় হবে। সত্যি বলছেন? আপনার জন্যই আমি একজন ভালো মানুষে পরিণত হয়েছি। যদি আপনি আমার পাশে না থাকতেন তাহলে আমার আত্মিক উন্নতি হতো না। আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। হ্যাঁ, মনে রাখবি, মানুষের অর্থ সম্পদ থাকলেই হয় না। যার মন বড় নয়, তার মতো পৃথিবীতে আর অভাগা আর কেউ নেই। এখন থেকে সবাইকে তোর সাধ্য মতো সাহায্য করবি। আর হ্যাঁ, তোর হোটেল থেকে যেন একটা মানুষও অভুক্ত অবস্থায় না ফিরে যায়, কেমন? যাবে না, আর কেউ ফিরে যাবে না। আমি সবাইকে আমার সাধ্য মতো খাওয়ানোর চেষ্টা করব সাধু বাবা। এই আপনাকে আমি কথা দিলাম, কথা দিলাম আপনাকে। কি যে বলো? আমি যতগুলো বিয়ে করি না কেন, আমার কাছে তুমি একমাত্র স্ত্রী। তোমাকে আমি সবচেয়ে ভালোবাসি বেশি। দাও দেখিনি, আমার মাথাটায় একটু হাত বুলিয়ে দাও। ঠং দেখে একেবারে গা চড়ে যায়। এত যখন আমাকে ভালোই বাসতেন, তখন আর 2টো বিয়ে কেন করেছেন শুনি? আরে বাবা, বিয়ে না করে কি আর কোনো উপায় আছে? আমাদের তো কোনো সন্তান নেই। একটা সন্তানের আশায় তো 2টো বিয়ে করেছি। হ্যাঁ গো, সেইটা ভেবেই তো বিয়েতে মত দিয়েছিলাম। তারপরও তো ঘরে একটা ছেলে মেয়ে এলো না। বুড়ো বয়সে যে কি করব সেটাই জানি না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই আম গাছের নিচে আমি অনেক টাকা পয়সা, ধন দৌলত লুকিয়ে রেখেছি। আর ওই আম গাছটা আমি মারা যাওয়ার সময় তোমাকেই দিয়ে যাব। এখন শুধু তুমি আমাকে একটু ভালো করে দেখাশোনা করো, কেমন? সত্যি বলছেন? আপনি ওই আম গাছটা আমাকে দিয়ে যাবেন? ঠিক আছে, আমি তাহলে আজকে থেকে রোজ আপনার দেখাশোনা করব, আপনার অনেক সেবা করব। হ্যাঁ গো হ্যাঁ, ওই আম গাছ আমি তোমাকে দিয়ে দিয়েছি। এসব আবার ওদের বলো না, তাহলে কিন্তু ওরা শুধু শুধু আমার সাথে ঝগড়া করবে। আরে না না, আমার মাথা গেছে নাকি? আমি ওদেরকে কেন বলতে যাব বাবা? ওদেরকে আমি কিচ্ছু জানাবো না। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। এবার আমার মাথাটায় ভালো করে হাত বুলিয়ে দাও তো।
মেঝো বউ, ও মেঝো বউ, কোথায় গেলে? তুমি তো আমার সবচেয়ে ভালো আর আদরের বউ গো। এদিকে একবার এসো, দেখি তোমায়। কি ব্যাপার কি? এই সাত সকালে হঠাৎ করে আমায় ডাকাডাকি শুরু করেছেন কেন? সারাদিন তো বড় বউ আর ছোট বউয়ের সাথে গুজুর গুজুর করে গল্প করেন, আমাকে তো একটু সময় দেন না। কি যে বলো তুমি! আমি যদি বড় বউকে ভালোই বাসতাম তাহলে কি আর তোমাকে বিয়ে করতাম নাকি? আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। শোনো না, বাজার থেকে একটা বড় দেখে মাছ এনেছি, একটু মাছটা ভালো করে কষিয়ে রান্না করো তো। কেন কেন? আমি কেন মাছ কষাতে যাব? আপনার বড় বউ তো রান্না বান্না সবকিছুই করে, আপনি বরং ওকেই বলুন। এখন যদি ওকে মাছ রান্নার কথা বলি তাহলে বেজায় রেগে যাবে। তুমি তো জানো বড় বউ অনেক রাগী, ওর মাথাটাও একটু খারাপ। আর তাই তো তোমাকে বলছি, তুমি তো অনেক শান্ত আর বুদ্ধিমতী, তাই না? আমি যদি এতই ভালো হতাম তাহলে ঘরের মধ্যে ছোট বউকে নিয়ে আসতেন না। আপনি আমাকে ভালোই বাসেন না, সব ভালোবাসা শুধু বড় বউ আর ছোট বউয়ের জন্যই। আমি যে তোমাকে সবচেয়ে ভালোবাসি তার প্রমাণ চাও? ঠিক আছে, আমি মারা যাওয়ার পর আমার আম গাছটা তোমাকে দিয়ে যাব, কেমন? আম গাছ? ওই আম গাছটা দিয়ে আমি কি করব? না না, ওইসব আম গাছের আমার কোনো দরকার নেই। সব সম্পত্তি পাবে কিনা বড় বউ আর ছোট বউ, আর আমার জন্য কিনা ওই আম গাছ? আমি আমার সমস্ত সম্পত্তি সোনা দানা ওই আম গাছের নিচে লুকিয়ে রেখেছি। এই আম গাছ কোনো সাধারণ আম গাছ নয়। তাই নাকি? সত্যি সত্যি ওই আম গাছ তাহলে আপনি আমাকে দেবেন? আমি আপনার ওপর বড্ড খুশি হয়েছি। আরে বাবা, তাই তো বলছি। এখন ভালো করে রুই মাছের মাথাটা আমার জন্য রান্না করো। আর ওই আম গাছ যে তোমাকে দিয়েছি সেটা কিন্তু আবার অন্য কোনো বউকে বলতে যেও না, তাহলে কিন্তু ওরা বেজায় রেগে যাবে। আরে না না, মাথা খারাপ নাকি? আমার বুদ্ধি অনেক বেশি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি আপনার জন্য এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। ছোট বউ, ও ছোট বউ, আমার সুন্দরী ছোট বউটা কোথায়? এসো দেখিনি, এসো স্বামীর কাছে। সুন্দর না সাই? আমি দেখতে একদমই সুন্দর না। আপনার দুই বড় বউই সবচেয়ে বেশি সুন্দর, তাই আপনি তাদেরই বেশি ভালোবাসেন। আবার ওই আজে বাজে কথা শুরু করলে? আচ্ছা বাবা, ওরা যদি দেখতে সুন্দরী হতো তাহলে কি আমি তোমাকে বিয়ে করতাম? বলো বলো, তুমি সবচেয়ে বেশি সুন্দর, আর তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আমাকে আর খুশি করতে হবে না, আমি যে কত সুন্দর সেটা আমি নিজেই জানি। এবার বলুন তো, বলুন কেন ডেকেছেন আমায়? এই যে দেখো, আমার কিছু কাপড় চোপড় জমেছে, এই কাপড়গুলো একটু পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে এসো না গিন্নি। ও আচ্ছা, এই কথা। তাই তো বলি, সকাল সকাল কেন আমাকে খোঁজা শুরু হচ্ছে? আমাকেই তো কাপড় ধুতে হবে, আমি তো দাসীবাদী গরিব ঘরের মেয়ে, তাই তো আমায় বিয়ে করেছিলেন, তাই না? কি বলছো তুমি? তুমি কেন দাসী হতে যাবে গো? তুমি হলে বাড়ির ছোট বউ,
আমার সবচেয়ে আদরের বউ, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। দাঁড়াও, আমি এখনই তার প্রমাণ দিচ্ছি। কি প্রমাণ দেবেন আপনি? ওই আম গাছের নিচে আমি অনেক ধন সম্পদ লুকিয়ে রেখেছি। মারা যাওয়ার সময় আমি এই আম গাছটা তোমাকেই দিয়ে যাব। শোনো, এই আম গাছ যে আমি তোমাকে দিয়েছি, এটা কিন্তু বড় বউ আর মেঝ বউকে বলতে যেও না, তাহলে কিন্তু ওরা আমাকে মেরেই ফেলবে। সত্যি? ওই আম গাছটা আপনি আমায় দিয়ে যাবেন? আমি অনেক খুশি হলাম গো। দিন দিন, আপনার কাপড়গুলো আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি। আমি আমি এক্ষুনি যাচ্ছি পুকুর ঘাটে। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। যাও দেখিনি, এবার খুব ভালো করে কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো। যাও যাও যাও। এরপর কেটে গেছে আরো 20টি বছর। মোড়ল মারা গেছে। এখন 3 বউ সারাটা দিন ওই আম গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর ঝগড়া করে। এখন কিন্তু আমাদের সবারই বয়স হয়েছে, আমাদের মরার সময় হয়েছে, তাই আর ঝগড়া করে কোনো লাভ নেই। এই আম গাছটা মারা যাবার সময় আমাদের স্বামী আমাকে দিয়ে গেছেন। কথা শুনলে হেসে বাসি না। তোমাকে যে আম গাছটা দিয়ে গেছে তার কি প্রমাণ আছে? এই আম গাছটা আমার। তিনি মরার সময় বলেছিলেন, আম গাছের নিচে যা কিছু আছে সব কিছুই আমার। সব কিছুই তো নিজেরাই ভাগ করে নিয়ে নিয়েছো। আমি যে বাড়ির ছোট বউ সেটা তো ভুলেই গেছো। এই আম গাছটা শুধুমাত্র আমার। স্বামী আমাকে দিয়ে গিয়েছেন এটা। তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাকে। তোমাদের যদি এতই ভালোবাসতো তাহলে কি আর আমায় বিয়ে করে আনতো? তোদের কি কথা বলা শেষ হয়েছে? এবার একটু আমায় বলতে দে। আমি হলাম এই বাড়ির বড় বউ। বড় বউ হিসেবে গাছটার ওপর শুধু আমারই অধিকার। তোমাকে যদি তোমার স্বামী এতই ভালোবাসতো তাহলে আমাদের কেন বিয়ে করেছে? তোমরা শুধু নিজেদের মধ্যেই ঝগড়া করছো। তোমাদের স্বামী শুধুমাত্র আমাকেই ভালোবেসেছে, আর তাই তো 2 বউ থাকা সত্ত্বেও আমায় বিয়ে করেছে। ঠিক আছে, আমরা আগামীকাল তাহলে চেয়ারম্যানের কাছে যাব। চেয়ারম্যান যা বলবে তাই হবে। এভাবে রোজ রোজ নিজেদের মধ্যে অশান্তি করতে আর পারবো না। এই যে চেয়ারম্যান সাহেব, আপনি তো এলাকার গণ্যমান্য ব্যক্তি। দয়া করে এবার বলুন দেখি, স্বামীর সম্পদের ওপর কার অধিকার সবচেয়ে বেশি? স্বামীর সম্পত্তির ওপর তার বউয়ের অধিকার সবচেয়ে বেশি। কিন্তু সমস্যা হলো, আপনার স্বামী তো 3টে বিয়ে করেছে, সুতরাং 3 জন বউয়ের অধিকার সমান থাকবে। ও চেয়ারম্যান সাহেব, আমাদের স্বামী একটা আম গাছ রেখে গেছেন। তিনি বলেছেন আম গাছের নিচে নাকি অনেক ধন সম্পদ লুকিয়ে আছে। এবার দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দিন। শুনুন বুড়িমা, আপনাদের এই সমস্যা নিয়ে গত কয়েক বছর ধরেই ঝামেলা হচ্ছে। আপনাদেরকে তো আমি বলেই দিয়েছি, এই সম্পদগুলো আপনারা নিজেদের মধ্যে ভাগ করে নিন। সমান 3 ভাগে ভাগ হবে, তাহলেই তো সব ঝামেলা মিটে যায়, তাই না? না না, 3 ভাগ হতে যাবে কেন? এই সম্পদ শুধুমাত্র আমার। আমি এই বাড়ির বড় বউ। হ্যাঁ গো হ্যাঁ, আমিও মানি না যে এই আম গাছের সম্পদগুলো 3 ভাগ হবে। না না, সব সম্পদ আমি একাই পাবো। আমি হলাম ছোট বউ। আমার স্বামী আমায় সবচেয়ে বেশি ভালোবাসতো। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করুন, আর আমাকে এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলবেন না। আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করুন, মরুন, আমি এগুলো কিচ্ছু দেখতে চাই না। আর এসবের মধ্যে আমি এক্কেবারে নেই, এই বলে দিলাম।
আচ্ছা শোন, একটা কথা বলি, আমাদের সবারই তো বয়স হয়েছে, আর বাঁচবই বা কদিন। এই সম্পদগুলো আমরা কেউ ভাগ করতে পারছি না। হ্যাঁ গো হ্যাঁ, আমিও তো তাই বলছি। এখন কি করা যায় বলো তো? চেয়ারম্যান তো আমাদের কোনো সমাধানই দিল না। আচ্ছা, আমাদের গ্রামের রতনের কথা মনে আছে? রতন কিন্তু অনেক বুদ্ধিমান, শহরে পড়াশোনা করেছে। আগামী সপ্তাহে নাকি ও বাড়ি আসছে। রতন আসলে একটা সমাধান বের করতে হবে। হ্যাঁ, আমিও শুনেছি তার কথা। সে নাকি মস্ত বড় উকিল। একবারও আসুক, তারপর নিশ্চয়ই আম গাছের সমাধান করতে পারবে। কিন্তু একটা কথা, তোরা হয়তো আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু সত্যি সত্যি স্বামী সবসময় বলতো এই আম গাছটা যেন আমি পাই। তোমরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু সেও আমাকে একই কথাই বলতো। হ্যাঁ গো হ্যাঁ, তিনিও আমাকে একই কথাই বলেছেন। আমাকে নাকি সবচেয়ে বেশি ভালোবাসেন, আর তাই এই আম গাছটা আসলে আমার। আমাদের স্বামী ছিল মিথ্যেবাদী আর সুযোগ সন্ধানী। এসব মিথ্যে বলে বলে সে আমাদের খুশি রাখতো আর নিজের কাজ ঠিক মতো হাসিল করত। হ্যাঁ, ঠিক কথাই বলেছ। এভাবে উনি আমাদের ঠকিয়েছেন আর আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে গেছেন। আচ্ছা বাবা, ঠিক আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন শুধুমাত্র আমাদের প্রাপ্য অধিকারটুকু পেলেই আমরা খুশি। রতন একবার আসুক না ফিরে, তারপর আমরা এটার ব্যবস্থা করব। বড় বুড়িমা, ও বড় বুড়িমা, তুমি নাকি পুরো গ্রাম সহ আমাকে খুঁজে বেড়াচ্ছ। তা হয়েছে কি বলো তো? কি আর হবে বল, তোরা তো সবাই ভালো করেই জানিস আমাদের 300 দিনের মধ্যে কি নিয়ে ঝামেলা। তোমরা এখনো ওই আম গাছ নিয়ে পড়ে আছো? আম গাছ ছাড়া আমাদের আছে কি বল? ওই আম গাছটাই তো শেষ সম্বল, কিন্তু আম গাছটা কে পাবে এটা নিয়েই তো যত ঝামেলা। আমি থাকতে কিসের চিন্তা? আমি দেশের বাইরে পড়াশোনা করেছি। এই সামান্য একটা সমস্যার যদি সমাধান নাই করতে পারি, তাহলে আর উকালতি পড়ে কি লাভ হলো বলো? আরে বাবা, সেই জন্যই তো তোর জন্য অপেক্ষা করছি। এবার তুই একটা কিছু ব্যবস্থা কর বাবা, এমন একটা কিছু কর যেন ওই আম গাছটা আমি পাই। ওই আম গাছ একমাত্র তুমি পাবে, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। তুমি হলে বাড়ির বড় বউ। তুমি যদি আম গাছ না পাও, তাহলে আর কে পাবে বলো দেখিনি? এই তো দেখলি, তুই সহজেই বুঝে ফেলেছিস যে ওই আম গাছটার ওপর শুধু আমারই অধিকার। কিন্তু মেজ বউ আর ছোট বউ ওরা তো কিছুতেই বুঝতে চাইছে না। তুমি এক কাজ করো বুড়িমা, শহরে তুমি একটা মামলা করে দাও। তারপর ওই মামলায় তুমি নিশ্চিত জিতে যাবে। আর তুমি যদি একবার জিতে যাও, তাহলে ওই আম গাছ তোমারই হবে। আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি না বাবা। তুই একটা ব্যবস্থা কর না, যাতে ওই আম গাছটা আমি পাই। ব্যবস্থা তো করাই যায় বুড়িমা, কিন্তু কিছু টাকা পয়সা খরচ হবে। তুমি আমাকে আপাতত কিছু টাকা দাও, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে কিছু জমানো পয়সা নিয়ে আসি। ওগুলোই আমার শেষ সম্বল। এই টাকাগুলো আমি তোকে দিচ্ছি, কিন্তু মনে রাখিস ওই গাছ কিন্তু আমার চাই যাই। বুড়িমা, তুমি এত কিছু নিয়ে ভেবো না তো। ওই আম গাছ আমি তোমাকে এনেই দেব। তুমি কোনো চিন্তাই করো না, একদমই চিন্তা করো না।
রতন, রতন, কোথায় গেলি রে বাপধন? একবার বাইরে আয় দেখি। হঠাৎ করে এই সাত সকালে তুমি আমার বাড়িতে? তোর বাড়িতে না এসে আর উপায় আছে? আমি তো শুনলাম বড় বউয়ের কাছ থেকে নাকি তুই মামলা করার জন্য অনেকগুলো টাকা নিয়েছিস। আমাকে এমন করে ধরলো, আমি আর কিছুতেই না করতে পারলাম না। ছোটবেলা থেকেই তোকে আমি ভালোবেসেছি, কত কিছু খাইয়েছি, আর শেষে কিনা তুই বড় বউয়ের কথায় আমার বিরুদ্ধে চলে গেলি। এই নে আমার সমস্ত গয়না নে, এই গয়নাগুলো বিক্রি করে ওই আম গাছ তুই আমায় পাইয়ে দেবার ব্যবস্থা কর। বাহ, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আমি তোমার মামলাটা খুব ভালো করে দেখে নেব। এবার দেখবে ওই আম গাছ পাওয়া থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, একদমই পারবে না। হ্যাঁ, বলে দিলাম। এই তো তুই আমার কথা ঠিক বুঝতে পেরেছিস। দেরি করিস না, আগামীকালই শহরে যাবি আর ভালো করে একটা মামলা করে দিবি, যেন ওই আম গাছটা আমিই পাই। বুড়িমা, তুমি একেবারেই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। ওই আম গাছ তুমিই পাবে গো, তুমিই পাবে। এইভাবেই কেটে যাচ্ছিল বেশ কিছুদিন। হঠাৎ করে ছোট খোঁজ পেল বড় বউ আর মেজ বউ ওই গাছের জন্য শহরে মামলা করেছে, আর তাই সেও তার জমানো সমস্ত টাকা নিয়ে চলে এলো রতনের বাড়ি। রতন, রতন বাড়ি আছিস নাকি? তাড়াতাড়ি একবার বেরিয়ে আয় দেখি। আরে ছোট বুড়িমা, তুমি আমার বাড়িতে? নিশ্চয়ই মামলা করার জন্য এসেছো। কি আর করবো বল, তুই তো বড় বউ আর মেজ বউয়ের কথাতেই সবকিছু করছিস, আমার কথা তো তোর মনেই নেই। অথচ তোর দাদা কিন্তু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তা তো আমি জানি, দাদা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। তুমি ছিলে দাদার বউদের মধ্যে সবচেয়ে সুন্দরী। হ্যাঁ রে, আমাকে যদি ভালো নাই বাসবে তাহলে দুই বউ থাকা সত্ত্বেও কেন আমায় বিয়ে করেছে বলতো? তোর দাদা আমাকে ভালোবাসতো, আর ওই আম গাছটা ওটা তিনি আমায় দিয়ে গিয়েছিল। আচ্ছা বাবা, ঠিক আছে, তা না হয় বুঝলাম। এবার তুমি কি বলবে বলো? যদি শহরে মামলা করার কথা বলো তাহলে কিন্তু তোমার কিছু টাকা পয়সা খরচ হবে। আরে বাবা, এই জন্যই তো এলাম, এখানে আমারও কিছু জমানো টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে তুই মামলা কর। দেখ রতন, আমি কিন্তু আমার জমানো সমস্ত টাকা তোকে দিলাম, এবার কিন্তু তোকে একটা সুরাহা করতেই হবে। আরে বাবা, টাকা যখন একবার পেয়ে গেছি তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। মামলা তুমিই জিতবে, আর ওই আম গাছ হবে তোমারই। এবার তুমি নিশ্চিন্ত মনে বাড়িতে যাও, আর বাড়িতে গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে থাকো, কেমন? এভাবেই কেটে গেল 7 দিন। হঠাৎ করে একদিন দেখা গেল রতন সবার টাকা নিয়ে পালিয়ে গেছে। দিন বুড়ি তখন মনের দুঃখে সেই আম গাছের নিচে বসে কাঁদতে লাগলো। কি হয়ে গেল রে, একেবারে সর্বনাশ হয়ে গেল। নতুন হারামজাদা আমাদের সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। হায় হায়, আমরা কত বড় ভুল করলাম, রতনকে বিশ্বাস করে সর্বস্ব হারালাম। আমি আমার সমস্ত গয়না রতনকে দিয়েছি। সবকিছু হয়েছে আমাদের স্বামীর জন্যে। সে যদি মিথ্যে আশ্বাস না দিত তাহলে আজ আমাদের এত বড় সর্বনাশ হতো না। যাই হোক, আমাদের উচিত হবে যা কিছু আম গাছের নিচে আছে তা সমানভাবে ভাগ করে নেওয়া। ঠিকই বলেছিস তোরা, আর নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে লাভ নেই। যা আছে তা সমান 3 ভাগ করে নেব। এখন তো আমাদেরও বয়স হয়েছে, আর ঝামেলা করে লাভ নেই।
আরে বাহ, সকালে মা বাজারে পাঠিয়েছে বলে খুব রাগ হচ্ছিল, তারপরেও সকলের গঞ্জনা আমার এত ভালো লাগে না। এই কচুটা বাড়িতে নিয়ে যাই, বাবাকে আগে কচু বাটা খাওয়াবো। প্রিয় খাবার খেলে বাবা যদি কিছু একটা ব্যবস্থা করে আর কি। তোর এতক্ষণে আসার সময় হলো? আহারে, রোদে আমার ছেলের মুখটা একদম শুকিয়ে গেছে। তুই বাজারের থলেটা রাখ বাবা, আমি তোকে একটু শরবত এনে দিই। মা! কি রে, কিছু বলবি? মা, আর যে ঘরের বাইরে যাওয়া যাচ্ছে না, লোকেরা নানা রকম কথার টিপ্পনি কাটে জানো। কেন রে, কি হয়েছে? তোমার জামার দিকে দেখো। হে মা, কাঠের গুঁড়ো পরে জামার রংটা কেমন হয়ে গেছে দেখ তো। তুই রেখে দে, আমি হাতের কাজ শেষ করে ভালো করে ধুয়ে দেব। সবাই এই ভাঙা কাঠের বাড়ি নিয়ে হাসাহাসি করে মা, আমার এসব একদম ভালো লাগে না। বাবাকে বলো না মা, আমাদের জন্য একটা বাড়ি বানাতে, নয়তো চলো আমরা কোথাও বাড়ি ভাড়া নিয়ে চলে যাই, চলো না। তোর বাবাকে কে বোঝাবে? তোমার হাতের কচু বাটা খেলে বাবা কিন্তু তোমার সব কথা শুনবে গো। দেখ, আমি তোর বাবাকে কিছু বললে হয়তো তিনি ফেলবেন না, কিন্তু আমি তাকে কষ্ট দিতে পারবো না, কারণ বাড়িটা তার প্রাণ। তাই বলে এমন বাড়িতে থাকার তো কোনো মানেই হয় না। আমাদের যা কিছু আছে আমরা তো তা নিয়ে শহরে নতুন একটা বাড়ি নিয়ে বেশ ভালোভাবেই থাকতে পারি মা। রমা, রমা, কোথায় গেলে গো? আমাকে বের হতে হবে, দুটো খেতে দাও আমাকে। তুমি তৈরি হয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, দেরি হলে আজ আর হয়তো কাজ সেরে ফিরতেই পারবো না। শেষ ট্রেনটা আমাকে না নিয়েই ফিরে আসবে। কিরে রোহান, কিছু বলবি? তোর চাকরির কি হলো? একটা না একটা চাকরি ঠিকই হয়ে যাবে বাবা, কিন্তু থাকতে হবে শহরে গিয়ে। আর বাবা, কি হয়েছে, কিছু বলতে চাস? বাবা, এই কচু কচু নিয়ে এসেছি বাবা, তুমি খেয়ে দেখো তো কচু বাটাটা আজ কেমন হয়েছে। তোর মায়ের হাতের কচু বাটা হলে আমি 2 হাতা ভাত বেশি খেয়ে ফেলি। নে নে নে, তুই শুরু কর। বাবা, আমি ভাবছিলাম আমরা এই বাড়ি ছেড়ে শহরে চলে যাব, এই ভাঙা বাড়িতে আর নয়। লোকেরা হাসাহাসি করে বাবা। লোকের কথায় কি আসে যায়? তুই শহরে গিয়ে থাকতে চাইলে যা, আমি বাধা দেব না। তোরা আজকালকার ছেলে, তোরা স্বাধীন। আর আমি এখানেই থাকবো, যা তোরা গেলে যা। বাবা, আমি তোমাকে আর মাকে এখানে রেখে যেতে চাই না বাবা। রমা, আমার যা বলার আমি বলে দিয়েছি, তোমরা খেয়ে নাও। খাবার ফেলে যেও না, আর একটু। আমার খাওয়া হয়ে গেছে। বাবা সব সময় প্রসঙ্গ এড়িয়ে যায়। মা, তুমি? আমি আর কোনো কথা শুনতে চাই না, মানুষটা ঠিক করে খেলো না পর্যন্ত। দাদা। ও তুই, আয় আয় আয়, বস। দাদা, একটা কথা শুনে মনটা বড় ভারী হয়ে উঠেছে গো, তোমাকে সেই খবরটাই দিতে এলাম। সে হবে, চা খাবি তো? না দাদা। শহর থেকে কবে ফিরলি? ব্যবসার কি খবর তোর? ওই তো চলছে, ছেলেটাও এখন আমাকে সাহায্য করে। জানো দাদা, শহরে আমরা ছোট্ট একটা ফ্ল্যাটও কিনেছি। তুমি কেন পড়ে আছো এখানে? ছেলেটার একটা সুন্দর ভবিষ্যৎ আছে না? তুই যখন খুব ছোট, বাবা তখন মারা যায়, তারপর মায়ের ইচ্ছেতেই তোর ঠাঁই হয় শহরের মামার বাড়িতে। আমাদের এই বাড়ির গুরুত্ব তুই বুঝতে পারবি না। আর হ্যাঁ রে, কি যেন বলতে এসেছিলি? দাদা, আমরা তো 2 ভাই, সম্পত্তির 1 কানা করিও আমি চাইনি, সবটা তো তুমিই সামলাচ্ছ। আর আমার বেশ কিছু টাকার দরকার দাদা, আসলে দেনা করে ফ্ল্যাটটা নিয়েছি তো। আমার ভাগের কিছু টাকা যদি তুমি দিতে আমাকে, আর সবটা তো তোমারই থাকবে, তাই না?
তুই ভাগাভাগির কথা বলছিস? না বলে কি করব গো, এই ভাঙা বাড়িটার হয়তো কোনো দামই নেই, কিন্তু এই জমিটার তো বেশ চড়া দাম আছে। শোনো দাদা, আমার কিন্তু পুরো জমির টাকাটা চাই, 1 পয়সা কম হলেও কিন্তু আমি মানবো না। আর বলে দিলাম, এখন সাহস হয়েছে সোজা পুলিশের কাছে যাব, তখন দেখবে তুমি কি করে 3 পুরুষের ঐতিহ্য বয়ে বেড়াও। আমি চলি দাদা, এটা বলার জন্য এসেছিলাম। এমন করে কি দেখছো? তুমি এখনো দেখতে কত সুন্দর, ঠিক যেন 16 বছরের কিশোরী। সেই লাল টুকটুকে বউ আমার, কিন্তু আমার বউটার মুখটা এমন ভার কেন, যেন সে কোনো রহস্যের গন্ধ পাচ্ছে। একটা আতশ কাচ আর একটা সাহেবী টুপি, সাথে যদি একটা গোঁফ থাকতো, আহ, গোয়েন্দা ফেলুমিত্তিরের মতো লাগতো তোমাকে। একদম হাসবে না, আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম। প্রবীণ ঠাকুরপো তোমাকে যা যা বলেছে সবটা আমার কানেও এসেছে। দেখো, তোমার কাছে আমি কখনো বাধা দিইনি, তবে একটা কথা তোমাকে বলতে চাই। তুমিও আমাকে আজ বলতে চাও রমা? বেশ, বলো বলো। হ্যাঁ, বলতে চাই, তোমাকেই বলতে চাই। একা একা কখনো ঐতিহ্য ধরে রাখা যায় না। এবার আমাদের বাড়িটা ছাড়তে হবে। বাড়িটা ছাড়লে সর্বনাশ হবে গিন্নি। কিসের সর্বনাশ? কি এমন আসেই ভাঙা কাঠের বাড়িতে, যা আমি এক যুগ এ বাড়িতে কাটানোর পরও জানতে পারিনি? আচ্ছা রমা, এটা তো আমাদের 3 পুরুষের বাড়ি, কিন্তু তার আগে এটা কার বাড়ি ছিল? সে যদি ফিরে আসে, তার বাড়িতে আমাদের যদি আর থাকতে না দেয়। কি আবোল তাবোল কথা বলো না তুমি। সে আসবে কোথা থেকে? তার নামটাও তো শুনিনি কখনো। কি যে হয় তোমার? শোনো, আমার মনে হয় যা সকলের পক্ষে ভালো, সেটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। এখন চলো। কোথায়? এখানে থাকলে তো বসে বসে চিন্তা করবে, তার চেয়ে চলো তুমি আর আমি বাইরে বসে কুলের আচার খেতে খেতে গল্প করব। ছেলেটা তো চাকরি পেয়েই গেল, আর একটা সুন্দরী বউ তো ঘরে আনতে হবে নাকি? চলো তো, চলো। ছোট কাকা, তুমি এমন করে হন্তদন্ত হয়ে চললে কোথায়? কি হয়েছে? ও কিছু না, তবে এবার এই ভাঙা কাঠের বাড়িটা ভাঙতে হবে। সে তো আমি কবে থেকেই বলছি বাবাকে, বাবা তো কানে নিল না, আর কানে নেয়ও না। এবার নেবে রে, নিতেই হবে। আমি কি আমার অংশ ফেলে রাখবো নাকি রে? কিসের অংশ? কিসের মানে? এই বাড়িতে আমার সমান ভাগ আছে। এতদিন দাদা নিজের মতো থেকেছে, ব্যবহার করেছে, এবার আর হবে না। শুনেছি দাদু মারা যাওয়ার পর বাবাই তোমাকে খেয়ে না খেয়ে বড় করেছে। যে তোমাকে নিজের খাবারের ভাগ দিয়ে বড় করলো, তার কাছে আজ ভাগ চাইতে আসছো ছোট কাকা? ছি! এটা সব ভাই করে, এটা আবার বলার মতো এমন কি? বাবার এক সন্তান তার বাড়ি জমি ভোগ করবে, আরেক সন্তান কিছুই পাবে না, তা তো হয় না। তাহলে আর কি? বাবা যদি তোমার থেকে ভাগ চায়, তার স্নেহ, ভালোবাসা, পরিশ্রমের, দিতে পারবে? সেগুলো দিতে পারবে তুমি? তোমার দেখি আজকাল খুব কথা হয়েছে। গুরুজনের মুখে মুখে তর্ক করো, বুঝলে? গুরুজনের মুখে মুখে তর্ক করতে নেই, এই শিক্ষা তোমাকে কেউ দেয়নি। তুমিও তো গুরুজনের ব্যাপারেই বলছো ছোট কাকা, তাই না? রোহান, এসেছিস? রোহান, আয় বস। কুলের আচার খেয়ে দেখবি নাকি? না মা, তোমরাই খাও। বাবা, কিছু হয়েছে কি? তোমাকে এমন কেন দেখাচ্ছে? আমি ঠিক আছি বাবা, তুই একটু এখানে এসে বস তো, তোর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো না, কি বলবে? এই বাড়িটা ভাগ করার পর নতুন করে কি আরেকটা কাঠের বাড়ি করা যাবে? খরচ কেমন হবে বলতে পারিস? এখন আর কাঠের বাড়ির প্রচলন নেই বাবা, সবাই উঁচু দালান করছে ইট পাথর দিয়ে। ভালো দেখে একটা প্রমোটারকে বাড়ি দিয়ে দেব, ওনারাই নতুন করে বাড়ি করে দেবে। তারপর ওরা আমাদের কিছু অংশ দিয়ে বাকিটা ওরা নিয়ে নেবে।
এতে আমাদের সুবিধা, আমরা বিনা খরচে নিজেদের ফ্ল্যাট পাবো বাবা। না 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 না, এতে আমার একদমই মত নেই। আমাদের বাড়ি আমরা নিজের মতো করে বানাবো, অন্য কেউ বাড়ি করে আমাদের অংশ দেবে? না 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 না, এসব হবে না। তোদের আজকালকার নিয়ম আমি একদমই বুঝতে পারি না। আচ্ছা, তুমি এত ভেবো না তো, আমি আছি তো, আমি সবটা দেখে নেব। তার মানে তুইও চাস বাড়িটা ভাগ হয়ে যাক? মা, চাওয়া না চাওয়ার কি আছে বলো তো? কারো পাওনা থাকলে তা তো পরিশোধ করতেই হবে, তাই না? বাড়িতে কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? তুমি কে? কাউকে খুঁজছো? আমার নাম রুহি, অনেক দূর থেকে এসেছি। এটা কি ফটিক চাঁদের বাড়ি? ওনার ছেলে ফয়েজ আর তার ছেলে নবীন প্রবীণ। আমি নবীন, কিন্তু তুমি আমার দাদুর নাম কেমন করে জানলে? আমার ঠাকুমা ননিবালা এতবার এই বাড়ি আর বাড়ির মানুষদের কথা বলেছে যে আমি যেন চোখের সামনে সব দেখতে পেতাম। কিন্তু কাকু, আপনাকে তো ছোট মনে হচ্ছে না। সব কথা কি বাইরেই বলবে? এসো এসো, ভেতরে এসো, তুমি বিশ্রাম নাও, পরে সব কথা শুনবো। তা তোমরা তো বিলেতে থাকতে, দেশে কবে এসেছো? আসলে কাকু, আমার দাদু ঠাকুমা আর বাবা মা পাহাড়ি গ্রামে ঘুরতে গিয়েছিল। গাড়িটা খাদে পড়ে যাওয়ায় তারা সেখানেই মারা গেছে। আমার তো আর কেউ নেই, তাই সব খুঁজে আপনাদের কাছে ছুটে এলাম। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর। আজকাল তো পুরনো বাড়ি দেখাই যায় না। তুমি কি করো? যখন বেলেতে ছিলাম তখন পুরনো বাড়ির সংরক্ষণ মেরামত করে আগের রূপে ফিরিয়ে দেওয়া এসব নিয়ে কাজ করতাম। ভালোই হলো এখানে এসে বাড়িটা নিজের মতো করে সংস্করণ করা যাবে। বাহ, সে তো বেশ ভালো কাজ। এবার ভেতরে এসো তো, ভেতরে এসো। কাকু, হ্যাঁ বলো রুহি, বলো। আমার কাছে বাড়ির কাগজপত্র আছে। আমার ঠাকুমা বলেছিলেন এই বাড়িটা আমাদের, এটা আমারও গ্রাম। সেসব কথা পরে হবে, তুমি এসো। রমা, রমা, দেখো কে এসেছে। রমা। কাকিমা, আমার সাথে তুমি পরে কথা বলো। বাড়িতে থাকতে না দিলে না হয় তাড়িয়ে দিও, কিন্তু অনেকটা পথ এসেছি। আমাকে একটু খাবার খেতে দাও দয়া করে, ভীষণ খিদে পেয়েছে। এসো এসো, ভেতরে এসো। ভর দুপুরে গৃহস্থের বাড়ি থেকে লোক তো কুকুর বিড়ালকেও তাড়ায় না মা। তুমি তো বিধাতার সেরা সৃষ্টি মানুষ, আমার মেয়ের মতো। এসো মা, তুমি আমার সাথে এসো। আস্তে খাও, গলায় বেঁধে যাবে তো। তোমার রান্না তো ভারী মজা। আহ, কতদিন পর এমন সুস্বাদু খাবার পাতে পড়লো। কাকিমা, তুমি আমাকে এমন রান্না শেখাবে? সেসব হবে, তোমাকে আরেকটু খাবার দিই। দেবে? তাও তবে। পাগলি মেয়ে, মায়ের কাছে কি লজ্জা? খাবার দরকার পড়লে চেয়ে নেবে, বুঝলি? মা, ঠিকই বলেছ কাকিমা। তোমার গা থেকে কেমন মা মা গন্ধ আসছে। তোমার পাশে মাঝে মাঝে আমায় ঘুমাতে দেবে? আমি কি একটু বেশি চেয়ে ফেলেছি? কি যে বলিস না, আগে খাবার খাতো। খাবার নিয়ে তো কথা বলতে নেই। তুমি তো খাওনি, সবটা তো আমাকেই দিলে। এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তুমি এই বাড়িটাকে নতুন করে আবার সংস্কার করবে? হ্যাঁ, আজকাল এমন সুন্দর কটা বাড়ি আছে, ভাঙা হোক, তবু তো নিজের বাসা। আমি ভেবেছি বাড়ির সামনের ফাঁকা জায়গায় একটা ছোট্ট বাগান করব। সন্ধ্যায় বাগান থেকে ফুলের মিষ্টি বাতাস ভেসে আসবে। ওই বারান্দায় বসে আমরা চাঁদের সাথে সময়টা আনন্দ করে কাটাবো। আগে মা অনেক ফুলের গাছ লাগাতো, ফুল মায়ের ভীষণ প্রিয়। কিন্তু এখন আর সেই চটপটে মা আর নেই। জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তটা কি জানো তুমি? কি?
বাবা মাকে বৃদ্ধ হতে দেখা। কেন যে বাবা মারা চিরকাল একই রকম থাকে না। আর আমাকে দেখো, বাবা মার লাশটাও আমি খুঁজে পাইনি। ভাগ্যিস তোমরা ছিলে, নয়তো আমি জলে ভাসা পদ্মের মতো না জানি কোথায় ভেসে যেতাম। আচ্ছা, তোমরা আমাদের কেমন আত্মীয় বলো তো? বিলেতে থাকতে তবে না কখনো এসেছো, আর না কোনো চিঠিপত্র। আমিও খুব একটা ভালো জানি না, তবে ঠাকুমা বলতেন তোমার দাদুর বাবা আর আমার দাদুর বাবা ছিলেন প্রাণের দুস্থ। ও আচ্ছা, তুমি এখন যাও, রাত হয়ে এলো। ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, পরে কথা হবে। এ বাড়িতে কতগুলো ঘর আছে? আমরা 4টে ঘর ব্যবহার করি, বাকি সব তালা দেওয়া। মা মাঝে মাঝে সেসব ঘর খুলে পরিষ্কার করে, আবার বন্ধ করে দেয়। আমি এসে তোমাদের অসুবিধায় কেটে দিলাম বলো? অসুবিধার কি আছে, যাও, তোমাকে মা ডাকছে। কিরে মা, তুই তো কিছুই খাচ্ছিস না। তুই কি এসব পছন্দ করিস না? ঠাকুমার কথা মনে পড়েছে কাকিমা। মানুষটা পিঠা খেতে কত ভালোবাসতো। তোমার হাতে পিঠা পেলে খুব আনন্দ করে খেত। আরে বাহ, ভাঙা বাড়িতে দেখি চাঁদের হাট বসেছে। তা দাদা, আমার ভাগের কি ব্যবস্থা করলে? আমাকে আজই সব বুঝিয়ে দাও। আমি তোর কথাই ভাবছিলাম, ভাগ্যিস তুই নিজে এসে গেছিস। শোন ভাই, এই যে রুহিকে দেখছিস না, এ হলো এ বাড়ির একমাত্র উত্তরাধিকারী। এ বাড়িটা আমাদের নয় রে, আমরা কেবল রুহির পিতামহের কথা রাখতে তার সম্পদ পাহারা দিয়েছি। এসব আবল তাবল কি বলছো তুমি? ছোট থেকে বড় হলাম এই ঘরে, আর ভাগ চাইতে এটা অন্যের হয়ে গেল? বাবা গো বাবা, নতুন গল্প সাজানো বন্ধ করো দাদা, নতুন গল্প সাজানো বন্ধ করো। গল্প কেন সাজাবো? এই বাড়িটা আমাদের নয়। আমাদের মা তখন সবে বউ হয়ে এসেছেন। নদী ভাঙনের কারণে আমাদের সবকিছু নদীর তলে চাপা পড়ল। আমাদের দাদু তখন অসহায় হয়ে এদিক ওদিক থাকার জায়গা খুঁজতে শুরু করলেন। তখন এই রুহির দাদু আমাদের পরিবারকে তাদের বাড়িতে আশ্রয় দেয়। আমরা শুধু এই বাড়ির আশ্রিতা রে, এ বাড়ির আশ্রিতা। তাই নাকি? তাই এতদিন কোন চুলোই ছিল, আর কেন আসেনি বলো তো? ওরা সবাই বিলেতে চলে গিয়েছিল, আর এই বাড়িটা আমাদের দেখে রাখতে বলে গিয়েছিল। তাই তো রোহানের এত বলা সত্ত্বেও আমি শহরে চলে যাইনি। এই ভাঙা কাঠের বাড়িটা আমাদের কাছে আমানত রে, আমাদের কাছে আমানত। আমি এক্ষুনি পুলিশের কাছে যাব। এসব গল্প পুলিশকে শুনিয়ে দিও। যান, আপনি বরং পুলিশের কাছেই যান। আমার কাছে জমির দলিল সহ কোর্টের সব কাগজপত্র আছে। আপনি চাইলে সেটাও দেখাতে পারি। সব নকল কাগজ তৈরি করেছো তুমি, ধাপ্পাবাজ মেয়ে। এমন নকল কাগজ আমিও তৈরি করতে পারি। তা করুন না, তাতে বড় একটা লাভের লাভ কিচ্ছু হবে না, কারণ আমার কাছে 3 পুরুষের দলিল আছে। আর কিছু দরকার পড়লে সেটা কোর্টে জমা দেব। দেখ, অযথা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। আমরা এই বাড়ির কেউ নই, বিধাতা তোকে অনেক দিয়েছে, তোরা তাই নিয়েই ভালো থাক। ওগো শুনছো, আমি রাতেই সব গুছিয়ে রেখেছি, তুমি একটু দেখে নাও। কি গুছিয়েছো? এতদিন আমি আমানত রক্ষা করেছি। আমার দাদা বাবাও তোমাদের এই সব কিছু আগলে রেখেছে। এবার আমাদের যেতে হবে মা। আমি এসব কিচ্ছু চাই না কাকু, আমার শুধু পরিবার চাই। তোমাদের সাথে থাকতে চাই আমি। দেখো না, সম্পদ তো তার জায়গায় পড়ে আছে, কিন্তু এত শখ করে এত কিছু তৈরি করেছিল যে তারা তো কেউ বেঁচে নেই। সম্পদের যে সম্পর্ক অনেক দামি।